জীবনের সমস্ত দুঃখ কষ্ট পার করে এক নতুন সকাল দেখলাম আজ। আমার সৎ মা আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। কিন্তু আমার সৎ ভাই, সে আমাকে ছাড়া আর কিছুই বুঝতো না। সে সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকতো। আমি তাকে পড়াবো, আমি তাকে খাওয়াবো, আমি তাকে স্কুলে নিয়ে যাব। সবকিছু আমাকেই করতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করার পর যখন দেখি আমার কলেজে যাওয়ার জন্য খাবার তখনও রেডি হয়নি, না খেয়েই আমাকে ভাইকে নিয়ে স্কুলে চলে যেতে হতো। ভাইকে স্কুলে দিয়ে বেরিয়ে যেতাম ওখান থেকে সরাসরি টিউশনে। টিউশন থেকে কলেজ সেরে একেবারে বাড়ি ফিরতাম। সকাল থেকে পেটে ভাত পড়তো না। বাবা টাকা পয়সা দিত, তাই বাইরে থেকে হয়তো মশলা মুড়ি নইলে ঘুগনি মুড়ি এইরকম ভাবে খেয়ে আমাকে দিন পার করতে হতো। কলেজ থেকে ফিরে এসে দেখতাম এক মুঠো ভাত আর এক বাটি তরকারি, না আর কোনো ভাজা, না আর কোনো চচ্চড়ি, শুধুমাত্র একটা তরকারি আমার জন্য থাকতো। তাতে দেখতাম মাছের একটা টুকরো পড়ে আছে আর দুটো আলু, একটু ঝোল। এইভাবে আমাকে খেয়ে দিন পার করতে হতো। বাবাকে বলেছি, বাবা কোনো সুরাহা করতে পারেনি। রাতের বেলা যখন খেতে বসতাম, একসাথেই বসতাম বলে রাতের বেলার খাওয়াটা ভালো হতো। নইলে আমার ভাই চিৎকার করে বাড়ি মাথায় করত। আমার ভাই এখন ক্লাস 7 এ পড়ে আর আমি সেকেন্ড ইয়ার। আমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার আমার সৎ মা তার সামনে করতে পারত না। প্রথম করতো যখন, আমার ভাই ভীষণ চিৎকার করতো মায়ের উপরে। আমি আবার ভাইকে বোঝাতাম যে মায়ের সঙ্গে এমনটা করতে নেই। আমার ভাই আমাকে বলতো, মা তোমার সঙ্গে কেন এমন করে? তোমাকে কেন খেতে দেয় না ঠিক মতো? তোমাকে কেন এত কাজ করতে হয়? আমি তাহলে মাকে কেন কিছু বলবো না? তুমি আমার জন্য সবকিছু করো। তাহলে মা তোমার জন্য কেন একটু রান্না করতে পারে না ভালো করে? কেন তোমাকে খেতে দিতে পারে না? আমি ওর প্রশ্নের কোনো উত্তর দিতে পারতাম না। ছোটবেলায় আমার সৎ মা তাকে পেটাতো এমনটা বললে। কিন্তু এখন বড় হওয়ার পর আর আমার সৎ মা তাকে কিছু বলতে পারে না। কিন্তু অত্যাচারের সীমা চরম সীমায় পৌঁছে গেছিল। আমি সবকিছু মুখ বুজে সহ্য করতাম আর অপেক্ষা করতাম একটা চাকরি আমি কবে পাবো। দেখতে দেখতে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো আমার। তারপরে আমি ফর্ম ফিল আপ করলাম বিভিন্ন জায়গায় চাকরির জন্য। প্রথমবারেই উত্তীর্ণ হলাম। চাকরিটা আমি পেয়ে গেলাম। আমি চাকরি পাওয়ার পর আমার বাবা ভীষণ খুশি হয়েছিল। আমার সৎ মা খুব খুশি হয়েছে এটা বোঝাতে চেয়েছিল। কিন্তু ভিতরে ভিতরে যে আমার উপর আরো জ্বলে উঠেছিল তার প্রমাণ আমি পেয়েছিলাম যখন আমার সৎ মা তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল। তখনই আমি সিদ্ধান্ত নিলাম এই বাড়িতে আমার থাকাটা উচিত হবে না। বাবাকে বলে আমি ঘর ভাড়া করে বাইরে চলে গেলাম। আমার ভাই আমাকে ছাড়তে চাইল না, কিন্তু আমি তাকে বোঝালাম। কোনো মতে সে রাজি হলো। আমি আমার মতো একা থাকি, একাই রান্না করি, সেই খাবার খেয়ে অফিস যাই। এইভাবে আমার বছর ২ কেটে গেল। ভাই আমার সাথে সবসময় যোগাযোগ রাখে। ভাই সবে সবে মাধ্যমিক পাশ করেছে। তার ভালো স্কুলে পড়ার খুব ইচ্ছে। আমাকে বলল, দিদি আমি তোমার সঙ্গেই থাকবো। তুমি তোমার মতো অফিস যাবে, আমি আমার মতো স্কুলে যাব। আমি আর এখানে থাকবো না দিদি। আমার এই স্কুলেও থাকতে ইচ্ছে হয় না। এই স্কুলের বন্ধুগুলো যেন সব কেমন। আমি ভালো রেজাল্ট করেছি বলে আমার সঙ্গে কেউ আর কথাই বলতে চায় না। আমাকে নিয়ে ফিসফাস করে। আমার ভালো লাগে না দিদি। আমি আরো ভালো স্কুলে পড়তে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? আমার ভাইয়ের আবদার মেনে নিলাম।
কলকাতা শহরে একটা ফ্ল্যাট নিলাম, ছোটখাটো। ২ টো ঘর, ২ টো বাথরুম, ছোট্ট একটা ডাইনিং আর একটা ছোট্ট মতো কিচেন। আমরা ২ ভাই-বোনে সেখানেই থাকতে লাগলাম। ভাইকে কলকাতার একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আমার ভাই খুব ভালো স্টুডেন্ট। তাই কলকাতার স্কুলে ভর্তি করতে কোনো অসুবিধা হলো না। আমার সৎ মা দেখল তারই ছেলের জন্য তার সৎ মেয়ে এত কিছু করছে। তাহলে সে এতদিন যা করে এসেছে সেটা অন্যায় ছিল। আমার সৎ মায়ের যে অহংকার ছিল, আমার প্রতি যে রাগ ছিল, সবকিছু যেন এক নিমেষে মুছে গেল, মাটির সঙ্গে মিশে গেল। আমার ফ্ল্যাট পুজোতে আমার বাবা এসেছিল। আমার সৎ মায়ের রাগ তখনও কমেনি আমার উপর থেকে। তাই আমার সৎ মা আসেনি। আমার বাবা, ভাই আর আমি ৩ জনে মিলেই সবকিছু জোগাড় করেছিলাম। ফ্ল্যাট পুজো করলাম। তারপর থেকে আমার ভাই আর আমি ওই ফ্ল্যাটে থাকতে শুরু করলাম। বাবা প্রতি সপ্তাহে আসছিল। কিন্তু ১ বছর যেতে না যেতে ওই যে বললাম, আমার সৎ মায়ের সমস্ত রাগ, অহংকার মাটির সঙ্গে মিশে গেল। এরপর আমার সঙ্গে যোগাযোগ করল আমার সৎ মা। আমাকে বলল, "মারে, আমার অপরাধ তুই ক্ষমা করে দে। আমি তোর সঙ্গে এতদিন অনেক অন্যায় করেছি। আর সেই তুই আমারই ছেলের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করিস। আমি বড় ভুল করেছি রে মা। চরম অন্যায় করেছি তোর সঙ্গে। তোর কাছে আমি ক্ষমা চাইছি। আমাকে তুই তোর ওখানে একটু ঠাঁই দিবি মা।" আমি বললাম, "এমনভাবে বলার কোনো দরকার নেই মা। আমরা ৪ জন একই ফ্যামিলি। বাবা, তুমি, আমি আর ভাই। আমার মা তো কবেই চলে গেছে। তোমার মধ্যে আমি আমার মাকে দেখতে চেয়েছিলাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি। সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু এখন যখন তুমি বুঝতে পেরেছো তোমার অন্যায়, তখন আর কিছু বলার থাকে না মা। কষ্ট করে রান্না করি, ভাইকে স্কুলে পাঠাই, তারপর আমি অফিস যাই। তুমি এলে যদি সেটার পরিবর্তন হয়, তুমি এলে যদি এই দায়িত্বগুলো আমাকে আর না নিতে হয়, এই রান্না-বান্না, সংসারে কাজকর্ম, তাহলে তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। তারপর আমার বাবা, আমার সৎ মা গ্রামের বাড়ি ছেড়ে সবকিছু নিয়ে আমার ফ্ল্যাটে এসে উঠল। আমার ভাই তার মাকে বলল, "মা, দেখেছো? এতদিন যাকে তুমি এত ঘৃণা করতে, যাকে খেতে দিতে না দুমুঠো, যাকে ভালো করে পড়াশোনা করার মতো পরিবেশ দাওনি, আজকের তারই কেনা ফ্ল্যাটে এসে তোমাকে উঠতে হলো।" আমার সৎ মা ছেলের কাছেও ক্ষমা চেয়ে নিল। আমি বললাম, "ভাই, এমন করে আর বলিস না। মা নিজের ভুল বুঝতে পেরেছে। সুতরাং সবকিছু এবার ঠিক হয়ে যাবে। দেখবি কাল সকালটা আমাদের কাছে একটা নতুন সকাল হয়ে আসবে।" কলমে ও কণ্ঠে, সুমা।